পঞ্চম শ্রেণীর দ্বিতীয় পার্বিক পাঠ্যক্রমে আজকে আমরা প্রথম পড়ব কবি কার্তিক ঘোষ বিরচিত কবিতা মাঠ মানে ছুট। কবি কার্তিক ঘোষ সম্বন্ধে কিছু কথা তোমাদের টেক্সটের পরে দেওয়া রয়েছে, সেই অংশটা পড়বে, সেখান থেকে অনেক শর্ট কোশ্চেন দেয়। আর এই কবিতাটার বিষয়বস্তু কি? কবি কার্তিক ঘোষের লেখা একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে খুব সাধারণ, অতি সাধারণ বিষয়বস্তু, যেগুলো মানুষের জীবনে অবহেলিত, উপেক্ষিত, সেই দিকগুলিকে তিনি তার কবিতায় উজ্জ্বলভাবে দেখান। শিশুদের ক্ষেত্রে যত সময় যাচ্ছে, যত দিন যাচ্ছে, ততদিন শিশুদের জীবনযাপন হয়ে যাচ্ছে পড়াশোনা সর্বস্ব। তাদের জীবনে খেলাধুলা এ সমস্ত কোনো কিছুর কোনো অবকাশ থাকছে না। কবি কার্তিক ঘোষ এই মাঠ মানে ছুট কবিতাটায় সেই মাঠ এবং ছুট, এই দুই একটি শিশুর জীবনে, একটি বালকের জীবনে কতখানি তা প্রয়োজন তা তুলে ধরেছেন, প্রতিষ্ঠা করেছেন উপমার সাহায্যে, কখনো কখনো বিস্তৃতির সাহায্যে। এইভাবে আজকে সেই খেলাধুলাটা যেমন হারিয়ে গেছে, তেমনি আমাদের জীবন থেকে হারিয়ে গেছে কি মাঠ। আগেকার দিনে বা আগেকার সময় প্রত্যেকটা পাড়ায় প্রচুর সংখ্যক মাঠ থাকতো, যে মাঠে ছেলেরা বিকেলবেলায় বা ছুটির দিন হলে দিনের বেলাতেও খেলাধুলা ইত্যাদি করত। কিন্তু যত দিন যাচ্ছে, যত সময় গেছে, তত সেই মাঠগুলো এক এক করে বুঝে সেখানে বহুতল বাড়ি তৈরি হয়ে গেছে। তাই সেই মাঠও হারিয়ে গেছে আর সেই ছুটও হারিয়ে গেছে। আমরা মূল পাঠে আসছি। মাঠ মানে কি মজাই শুধু, মাঠ মানে কি ছুটি, অর্থাৎ মাঠ মানে কি শুধু মজা, মাঠ মানে কি শুধু ছুটি কাটানো, মাঠ মানে কি অথই খুশির অগাধ লুটোপুটি। মানে এগুলো সবকটাই কিন্তু কবি হ্যাঁ উত্তর প্রত্যাশা করেই লিখছেন, যে হ্যাঁ মাঠ মানে শুধু মজা, মাঠ মানে ছুটি, মাঠ মানে অথই খুশির, অথই যার কোনো থই নেই, কুল কিনারা নেই, সীমানা নেই, তার অগাধ লুটোপুটি, অগাধ অপার লুটোপুটি। মাঠ মানে কি হল্লা শুধুই, মাঠ মানে কি হাসি, আর মাঠ মানে কি শুধু হইচই হই হাল্লা, মাঠ মানে কি হাসি, মাঠ মানে কি হেসে চলা, শিশুদের হাসির উচ্ছ্বাস, হাসির কলরোল। মাঠ মানে কি ঘুম তাড়ানো, মন হারানো বাসি, ঘুম তাড়ানো, মাঠে খেলতে যেতে হবে, এই চিন্তাটাই যেন ঘুম তাড়িয়ে দেওয়ার পক্ষে যথেষ্ট। মাঠ মানে কি ঘুম তাড়ানো, মন হারানো বাসি, অর্থাৎ যা আমাদের মনকে হারিয়ে দেয়, মনকে হারিয়ে দেয়, এই সীমাবদ্ধ গণ্ডি থেকে বহু দূরে নিয়ে চলে যায়। মাঠ মানে কি নিকেল করা বিকেল আসা দিন, মাঠ মানে কি নিকেল করা বিকেল। নিকেল কাকে বলে? নিকেল হচ্ছে লোহা বা টিন এইসবের ওপর এটা কোনো ধাতুর প্রলেপ দেওয়া, একে বলা হয় নিকেল। নিকেল করা মানে সেই নিকেল বর্ণ, অর্থাৎ একটু কালচে, একটু বাদামি এরকম হয়ে আসা। বিকেল, নিকেল করা বিকেল, সূর্য অস্ত যাচ্ছে, বিকেল হয়ে আসছে, আকাশটার মধ্যে সেরকম একটা ছায়া ঘেরা অবস্থা তৈরি হচ্ছে, বিকেল আসা দিন। মাঠ মানে কি নাচনা পায়ের বাজনা তাধিন ধিন, মাঠ মানে কি নাচনা পায়ের, অর্থাৎ যে পা নেচে চলে, নাচতে ভালোবাসে, মানে ছুটোছুটি করতে, হই হুল্লোড় করতে, বাজনা, সে যেন তার নাচের ছন্দ খুঁজে পায়, বাজনা তাধিন ধিন। তাহলে মাঠ মানে এগুলো সবই, তার সাথে আরো মাঠ মানে কি এগুলো ছাড়াও, মানে শুধুই এগুলো নয়, শুধুই মজা নয়, শুধুই ছুটি নয়, শুধুই অগাধ খুশির লুটোপুটি নয়, মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত একদিন। মাঠ মানে হলো সবুজ প্রাণের
সবুজ রংটা প্রতীক হচ্ছে কৈশোরের, বাল্যের, তরুণের উজ্জীবন ঘটে সবুজ রঙের মধ্যে দিয়ে। গাছের কচি পাতা কিশলয়, তার রং সবুজ। তো সেরকম শিশুদের প্রাণ, বালকদের, ছোট ছোট বালকদের প্রাণ, তাদের প্রাণও হচ্ছে সেই সবুজ প্রাণ। সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, অর্থাৎ অনির্বাণ এক দ্বীপ, যে দ্বীপ কখনো নেভে না। মাঠ হয়তো চলে গেছে বা ছুটির সময়গুলো হয়তো কেড়ে নেওয়া হয়েছে, কিন্তু যখনই তারা অবকাশ পায় তখনই কিন্তু তারা ছুটে চলে। মাঠ মানে তো সবুজ প্রাণের শাশ্বত এক দ্বীপ, অর্থাৎ যে সবুজ প্রাণ, অর্থাৎ যে উচ্ছ্বাস, যে আনন্দ কখনো নেভে না, সব সময় জেগে থাকে। একটা মাঠের একটা ফুটবল খেলা, একটা মাঠের ক্রিকেট খেলা, যারা ভালোবাসে খেলা, তারা ছেলে ছোকরা থেকে আরম্ভ করে বৃদ্ধ পর্যন্ত সবাই সেই ক্রিকেট বা ফুটবল ম্যাচটাকে এনজয় করে। মাঠ মানে ছুট, এগিয়ে যাওয়ার পিপির পিপির পিপ, অর্থাৎ সেই বাঁশির শব্দ। একটা পিপির পিপ করে বাঁশি বাজলে কি হয়? ছোটা শুরু হয়। এ বাঁশি বেজেই চলেছে, কাজেই ছুটে এগিয়ে চলতে হবে। ছুট মানে কি? ছোটাই শুধু ছুট মানে কি আশা? ছুট মানে কি শুধু ছোটা, আর ছুট মানে কি আশা? এবার ছুট মানে এটাকে কবি প্রতিপন্ন করছেন, ছোটাই শুধু ছুট মানে কি আশা? আশা পরিপূরণের জন্যই কি আমরা শুধু ছুটে চলি? ছুট মানে কি শক্ত পায়ের পোক্ত কোনো ভাষা? মানে যে ছুটে চলেছে অত্যন্ত দৃঢ় সুগঠিত সবল শরীরের অধিকারী সে। ছুট মানে কি সাহস? শুধু ছুট মানে কি বাঁচা? পরম সাহসে ছুটে চলছে বা ছুটছে বাঁচার জন্য। আমরা জীবন যুদ্ধে প্রত্যেকে ছুটে চলেছি বাঁচার জন্য। ছুট মানে কি ছোট্ট পাখির আগল ভাঙা খাঁচা, অর্থাৎ সেই খাঁচার যদি আগলটা ভেঙে যায়, সেই খাঁচার দরজা দিয়ে সে উড়ে পালায়। ছুট মানে কি শুধু এটাই? ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে? ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে সেই একই কথা। ছুটন্ত অর্থাৎ যে প্রাণ ছুটছে, অর্থাৎ শিশুদের প্রাণ। ফুটন্ত উচ্ছ্বসিত, উচ্ছ্বসিত প্রাণ, তাদের আনন্দের কোনো শেষ নেই, তাদের আনন্দের কোনো কারণও নেই। সেই জন্য বলছে ছুট মানে কি ছুটন্ত আর ফুটন্ত সব প্রাণে সাতটি সবুজ সমুদ্রের ঢেউকে ডেকে আনে। সবুজ সমুদ্রের ঢেউ, সাতটি সমুদ্র, কিন্তু সবুজ কেন বলা হচ্ছে? অর্থাৎ সমুদ্রের সঙ্গে তুলনা করা হচ্ছে দিগন্ত প্রসারিত মাঠকে। মাইলের পর মাইল, যোজন দূর বিস্তৃত সেই মাঠ, সেই সাতটি সবুজ সমুদ্র, সাত সমুদ্র 13 নদী, রূপকথার যে সেই বিখ্যাত অনুষঙ্গ, এখানেও সেই সাতটি সমুদ্রের কথা বলেছে, কিন্তু সেই সাতটি সমুদ্র হচ্ছে সবুজ বর্ণের, অর্থাৎ মাঠ। এখানে তারা মনের আনন্দে শুধু ছুটে চলতে পারে। ছুট মানে তো জীবন। ছুট আমাদের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যুক্ত। যতদিন বেঁচে থাকবো আমাদের ছুটে চলতে হবে। ছুট মানে যে সোনা, ছুট মানে সোনা, অর্থাৎ ছুটই আমাদের জীবনের সর্বাপেক্ষা মূল্যবান সেই কাঞ্চন। ছুট মানে কি ছুটেই দেখো, আর কিছু বলবো না। অর্থাৎ ছুট কি বুঝতে গেলে তোমায় ছুটতে হবে, না হলে ছুটে চলার প্রকৃত মর্ম, প্রকৃত মাহাত্ম্য কি তা কখনোই বোঝা যাবে না। তাহলে এই হলো মোটামুটি কবিতাটা, একটা আলোচনা করলাম। এই মতন করে তোমরা বাড়িতে পড়বে, আর কাজ যা দেওয়ার যথাসময় কাজ আমি জানিয়ে দেবো। দ্বিতীয় আমরা যে টেক্সটায় আসছি সেটা হচ্ছে ফণিমনসা ও বনের পরী। বিদু চট্টোপাধ্যায়ের লেখা একটি নাটিকা, নাটক বা নাটিকা যাই বলো না কেন। নাটক হচ্ছে পূর্ণাঙ্গ নাটক, তাতে অঙ্ক বা দৃশ্যভেদ থাকে, কিন্তু নাটিকা হচ্ছে ছোট নাটক, তাতে অঙ্ক বা দৃশ্যভেদ থাকতেও পারে, কিন্তু অঙ্কভেদ চট করে থাকে না। এটা পড়ে, এবং এটার উৎস লেখা আছে, শিশু সাথী পত্রিকা থেকে নেওয়া হয়েছে ইত্যাদি, সেইগুলো ভালো করে একটু
তোমরা পড়ে নেবে, মনে রাখবে এগুলো পড়ে। আমি মূল পাঠ্যাংশ শুরু করছি। চরিত্রলিপি। চরিত্রলিপি অর্থাৎ চরিত্র কি কি এখানে বলা আছে। সূত্রধার, যে মূল ঘটনার সঙ্গে দর্শককে, শ্রোতাকে পরিচয় ঘটিয়ে দিচ্ছে, তাকে বলা হয় সূত্রধার। ফণী মনসা, বনের পরী, ফণী মনসা গাছ, বনের পরী, ডাকাত দল, ঝড়, ছাগল, এই হচ্ছে চরিত্রগুলো। সূত্রধার, সূত্রধার সে প্রথমে আমাদের নাটকটা, প্রেক্ষাপটটা বর্ণনা করবে এবং করে সে সরে যাবে, মূল নাটকটা শুরু হবে। সূত্রধার কখনো মূল নাটকের অংশ হয় না। সূত্রধার, গভীর বন, তার পাশে ছোট্ট একটি ফণী মনসা গাছ। গাছটির মনে কিন্তু এক ফোঁটাও শান্তি নেই। সব সময় সে মনে মনে অশান্ত, ক্ষুব্ধ, ক্রুদ্ধ। আশেপাশে গাছেদের সুন্দর সুন্দর পাতা যতই সে দেখে, যত সে আশেপাশে গাছেদের সুন্দর উজ্জ্বল সবুজ পাতা সে দেখে, রাগে দুঃখে তার মন রি রি করে ওঠে, জ্বলে উঠতে থাকে ভীষণ ক্রোধে। কি বিচ্ছিরি আর ছোঁচলো পাতা তার, ভাবে সে, ভাবে ছি কি বাজে পাতা, পাতা তো না সব কাটা। সব সময় সে কেঁদে কেঁদে আফসোস করে, সে কেঁদে কেঁদে কপাল চাপড়ায়, দুঃখ করে, অনুশোচনা করে। ছি ছি ছি, এমন বরাত, এমন কপাল, বরাত ফণী মনসা সুরে বলছে। বরাত অর্থাৎ কপাল, ভাগ্য। পাতা সব যেন রে করাত, পাতা না করাত, করাতের যেমন দাঁড়া হয়, যেরকম খাঁচ কাটা দিয়ে কাটে, সরাত সরাত শব্দেতে জ্বালা ধরে। যখন ইয়েগুলো ওড়ে, গাছের পাতাগুলো যখন দোলে, তখন সেখানে একটা ফটফট করে শব্দ হয়। আর ফণী মনসার কাঁটা যখন দোলে বা ফণী মনসার ডাল যখন দোলে, সরাত সরাত শব্দ হয়। বর্ষা ফলক, একেবারে বর্ষার ফলকের মতো খোঁচা দেয়, রক্ত ঝলক। খোঁচা লাগলে রক্ত অবশ্যম্ভাবী বেরোবে। পলক পলক মনটা কেমন করে, তাই প্রতি পলক, পলক পলক কথাটা দ্বিত্ব প্রয়োগ হয়েছে পলক শব্দের, প্রতি পলক বোঝাতে। প্রতি পলে মনটা কেমন করে, মনটা কেমন যেন হু হু করে ওঠে। হায় গো বনের পরী, হায় বনের পরী, নিয়ত তোমায় সরি, তোমাকে নিয়ত প্রতিদিন প্রতিনিয়ত তোমায় স্মরণ করি, করুণা করো বাচ্চা গাছের পরে। অর্থাৎ এই ছোট্ট গাছ, এই বাচ্চা গাছ করুণা করো। এমন সময় পথ দিয়ে যাচ্ছিল বনের পরী, ওর কান্না শুনে থমকে দাঁড়ালো। সে জিজ্ঞাসা করলো, কি হয়েছে গো আমার ছোট্ট ফণী মনসা গাছ, কাঁদছো কেন? তুমি এসেছো বনের পরী, তোমার পায়ে পড়ি, আমার এই বিতে কিচ্ছিরি পাতাগুলো তুমি পাল্টে দাও। বিতে কিচ্ছিরি, বিতে কিচ্ছিরি, পাতা পাল্টাতে চাও? বেশ, কিরকম পাতা চাও তুমি বলো? ফণী মনসা, তুমি আমায় খুব সুন্দর সোনার পাতা করে দাও। তাহলে সে চাইলো কি, ফণী মনসা সোনার পাতা চাইলো। সোনার পাতা, বেশ তথাস্তু, তাই হবে। বনের পরী এই বলে অদৃশ্য হয়ে গেল। আর কি সে মুহূর্তে বাচ্চা ফণী মনসা গাছের কাটা ভরা পাতা মিলিয়ে সেখানে গজিয়ে উঠলো। সেই কাটা ভরা পাতা উধাও হয়ে গেল, সেখানে গজিয়ে উঠলো অজস্র ঝলমলে সোনার পাতা। বাচ্চা গাছটি তো মহা খুশি, ছোট্ট ফণী মনসা গাছ মহা খুশি, আনন্দে ডগমগ। এমন সময় সেখানে উপস্থিত হলো কানে জবা ফুল গোজা বাবড়িওয়ালা একদল ডাকাত। বাবড়িওয়ালা অর্থাৎ ঘাড় পর্যন্ত ঢেউ খেলানো চুল। ডাকাত দল সুরে, হারে 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 রে রে, লুটে পুটে খাই বারে ধরিব যারে রে। হারে রে রে করতে করতে তারা এলো, অর্থাৎ যাকে একবার ধরবো তাকে লুটে পুটে খাবো। মোদের সঙ্গে শক্তি থেকে বা পারের, অর্থাৎ তারা অমিত বিক্রম দস্যু দল। সূত্রধার কি করছে দেখো। সহসা সেই জোয়ান ডাকাত দলের নজর পড়লো সোনার পাতা ভরা ছোট্ট ফণী মনসা গাছটার দিকে। এত সুন্দর একটা জিনিস আর ছাড়ে, কোনো প্রতিবাদ নেই, কোনো প্রতিরোধ নেই, গাছের পাতা, সোনার পাতা। তো সুতরাং আজকে তো তাদের ভাগ্য ফিরে গেল। আরে 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 আরে, হ্যাঁ আরে রে, গাছটা নুয়েছে সোনার পাতার ভারে রে। এবার ডাকাত দল সুরে সুরে গান গাইছে। ছিঁড়ে ছিঁড়ে নিয়ে বড় লোক হয়ে যারে রে, অর্থাৎ সেই পাতাগুলো ছিঁড়ে নিলে বড় লোক তো হবই। হারে 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 হারে, বলতে দেরি আছে কিন্তু নিতে দেরি নেই। নিমেষের মধ্যে ডাকাত সব সোনার পাতা ছিঁড়ে পোঁটলা বেঁধে একেবারে পুঁটলি করে জড়ো করে ওকে একেবারে নেড়া করে রেখে গেল। হ্যাঁ,
একেবারে পাতা পুতা ছাড়া। আর তক্ষুনি কান্নায় ভেঙে পড়লো ছোট্ট ফণিমনসা গাছ। আহা উহু ওহো, আহা হা ব্যথায় মরি, হায় গো বনের পড়ি, হায় বনের পড়ি, ব্যথা যন্ত্রণায় মরি। পাতাগুলো ওরকম কচি পাতা ছিঁড়ে নিয়ে চলে গেছে। আবারও তোমায় সরি, আবার তোমায় স্মরণ করি, করুণা করি বাঁচাও এসে মোরে দয়া করে। আবার কি হলো গো তোমার ছোট্ট মেয়ে? কান্না ভরা কণ্ঠে, দেখো দেখো বনের পড়ি, চেয়ে দেখো ডাকাতরা আমার কি হাল করে রেখে গেছে। সোনার পাতা আর চাই না, তাহলে তুমি কি চাও? এবার তুমি আমায় গাছের পাতা দাও। গাছের পাতা? বেশ, তথাস্তু, তাই হোক। তথা অস্তু, সন্ধি বিচ্ছেদ কিন্তু। হ্যাঁ, বনের পরি অদৃশ্য হবার সঙ্গে সঙ্গে একটা জিনিস লক্ষ্য করো, অদৃশ্য। এখানে অদৃশ্য শব্দটার মধ্যে দৃশ্য কথাটা রয়েছে, দৃশ্যর আগে যুক্ত হয়েছে অ। এই যে একটি শব্দের আগে একটি বিশেষ অক্ষর বা চিহ্ন বা একাধিক অক্ষর যুক্ত হয়ে যখন শব্দটির অর্থ পরিবর্তন করে তাকে বলা হয় উপসর্গ। অদৃশ্য হওয়ার সঙ্গে সঙ্গে ছোট ছোট কাচের পাতায় ঝলমলে উঠল ফণিমনসা গাছের সারা অঙ্গ। সেই কাচের পাতার ওপর সূর্যের কিরণ পড়ে রামধনু রং ঝিকিমিকি খেতে লাগলো। মৃদু মন্দ বাতাসে দোলা লেগে সুমধুর টুংটাং শব্দ হতে লাগলো। তেমন সময় আকাশ দিয়ে ধেয়ে এলো দুর্দান্ত ঝড়, প্রচণ্ড ঝড় ধেয়ে এলো আকাশ দিয়ে, ঝড়ের শোঁসো শব্দ। হু হু শোঁসো করে চলি মোরা দর্প ভরে, পবনে দুষ্টু ছেলে মোড়াগো। অর্থাৎ পবনদেব যাকে বলা হয় বাতাসের দেবতা, তার দুষ্টু ছেলে মোড়াগো। পথ 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 ওড়াই পাতা, মট 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 ভাঙি মাথা। পাতা উড়িয়ে নিয়ে যাই, গাছের ডাল ভেঙে ফেলি, ছোট বড় গাছের আগা গোড়াগো, ছোট হোক বড় হোক যা হোক উপড়ে ফেলি, ভাঙচুর করে ফেলি, যাচ্ছে এত অবস্থা। শোষো হু হু মট মট ঝনঝন, ওলট পালট করিছে মোড়া। এই তো মোদের পণ, আমাদের এটাই পণ যে আমরা সব ওলট পালট করে দিই, তাফাল সৃষ্টি করি এক, ঝনঝন ঝনঝন ঝনঝন। তো আর তো ফণিমনসা গাছ সম্বন্ধে কিছু বলার দরকার নেই। ভয়ানক ঝড়ে কিছুক্ষণের মধ্যেই ফণিমনসা গাছের সমস্ত পাতা ধাক্কা খেয়ে গুঁড়ো গুঁড়ো হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে গেল। ঝড় থামলো আর শুরু হলো বাচ্চা গাছের অঝরে কান্না। হায় হায় বনের পড়ি, আবার তোমারে সরি, স্মরণ করি সরি। এসো গো তড়া করি, তাড়াতাড়ি তড়া, করুণা করি বাঁচাও এসে মোরে। আবার কাঁদছো কেন গো আমার ছোট্ট মেয়ে? চেয়ে দেখো কি সর্বনাশ হয়েছে আমার। কাজ ফাঁচ আর চাই না। কাজ ফাঁচ, কাজ শব্দটার মানে আছে, ফাঁচ শব্দটার কোনো মানে নেই, তাই ফাঁচ শব্দটাকে বলা হয় অনুসঙ্গবোধক বা অনুকার শব্দ। আমরা বলি লুচি টুচি, বই টই, পেন টেন। এই যে পরেরটা যেটা প্রথম শব্দটা একটি দোতনার সৃষ্টি করে। তুমি এবার আমার পালং শাকের মতো সুন্দর কচি কচি পাতা দাও। বেশ, সূত্রধার পরি অদৃশ্য হতেই ছোট্ট ফণিমনসার গা ভরে দেখা দিল পালংয়ের মতো কচি নরম সবুজ পাতা। দেখলে চোখ জুড়িয়ে যায়। আহ কি শান্তি! ছোট্ট গাছটির এবার দেমাকে যেন মাটিতে পা পড়ে না। ভীষণ দরকারি লাইন এটা, ভীষণ। অর্থাৎ একটা গাছের ঠিক যেমন পাতা হওয়া দরকার, সুন্দর সবুজ কচি ঝলমল করছে, ঠিক সেরকম। মৃদু মন্দ বাতাসে সে হেলতে দুলতে লাগলো মজা করে। কিন্তু কি সর্বনাশ, একটা ছাগল এদিকে আসছে যে। ছাগল শুনে ব্যা 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 যা কিছু পাই চিবিয়ে যে খাই, ঘুরে বেড়াই ব্যা ব্যা গান গেয়ে গো। মোর কাছে সব লাগে মিষ্টি, ভগবানের বেবাক সৃষ্টি। আমার কাছে সব মিষ্টি লাগে, ভগবানের বেবাক। বেবাক মানে হচ্ছে সব যাবতীয় সৃষ্টি। যা কাছে পাই চিবিয়ে গিলি, জুতো থেকে পানের খিলি, জুতোও চিবিয়ে খেয়ে নি, পানের খিলিও খেয়ে নি। পেট খানারে চাক করি, চাক করি মানে স্টোর করি, গুদামজাত করি, সব খেয়ে। ও মা কি ভয়ানক, আর ভয়ানক, এসে গেছে তো বিপদ, দয়া করো বাঁচাও আমার। ব্যা 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 পালং পাতা, আগে তোর মুড়াই মাথা। কচি পালং পাতা অত নিচে, ব্যাস জিভে জল ঝরছে তোরে পেয়ে গো। তারপর কিছুক্ষণের মধ্যে ছাগলটা কচি কচি পালং শাকগুলোকে কচকচ করে খেয়ে ফেললো, একেবারে মানে মুড়িয়ে খেয়ে ফেললো। অবশেষে ছাগল চলে গেল। ফণিমনসা কান্নায় ভেঙে পড়ে। কোথায় গো বনের পড়ি, তোমারে আবার সরি, ঘাট হয়েছে কানে ধরি।
করুণা করি ঘাট হয়েছে মানে শিক্ষা হয়েছে, এটা শব্দের অর্থটা খেয়াল রাখবে। করুণা করি বাঁচাও এসে মোরে, বনে পড়ি। শোনো গো আমার ছোট্ট মেয়ে, আমি কাছে থেকে সব সচক্ষে দেখেছি। নিজের অবস্থায় আর নিজের চেহারা নিয়ে যে সন্তুষ্ট না থাকে, প্রত্যেকের নিজ নিজ চেহারা আছে, তার তোমার মতোই দুর্দশা হয়, বুঝলে? অর্থাৎ সে কোনো অবস্থাতে সন্তুষ্ট হতে পারে না। শিক্ষা কিছু হয়েছে কি? এবার বলো কি চাও? কান্না ভরা, আর কিচ্ছু চাই না বোন পড়ি, খুব শিক্ষা হয়েছে আমায় আমার ওই কাঁটা ভরা ছোঁচলো পাতায় ফিরিয়ে দাও দয়া করে, কারণ তাতে পরে আমার দিকে কেউ এগোনোর সাহস পেত না। সেই আমার শতগুণে ভালো, ভেরি ইম্পর্ট্যান্ট লাইন, সেই আমার শতগুণে ভালো, এই ন্যাড়া হাড় ঝিরঝিরে চেহারা আমি আর সইতে পারছি না। এই তো সুবুদ্ধি হয়েছে তোমার, লাইনটা থাকতে। বেশ তাই হোক, অর্থাৎ তার সুবুদ্ধি হলো, সে যে অবস্থায় ছিল সে অবস্থাতেই সে খুশিভাবে থাকতে চাইল। দেখতে দেখতে ফণিমনসার গায়ে তার নিজের রসভরা মোটা পাতা হয়ে গেল, আর কখনো সে মিছেই বায়নাক্কা করেনি। আমাদের নাটিকাটা পড়া শেষ হলো। এই মতন করে টেক্সটটা ভালো করে পড়ে আমি এক্সারসাইজগুলো দেব, সেগুলো পড়বে, বাড়িতে প্র্যাকটিস করবে সময় ধরে। আর যদি কোনো রকম কোনো অসুবিধে থেকে থাকে আমাকে অবশ্যই জানিও। সবাই ভালো থেকো।